তো বাংলায় বিজেপি এখনো শপথও নিতে পারেন, কিন্তু তার আগেই মোটামুটি 1 থেকে 10 কোটির মতন বাংলাদেশি মুসলিমদের ভারত থেকে খেদানোর পরিকল্পনা শুরু হয়ে গেছে, যাকে দেখে আমাদের প্রতিবেশী দেশে সরকার লোকজন এতটাই আটকে উঠেছে যে সরাসরি নিজেদের সেনাবাহিনীকে ভারতীয় সীমান্ত বরাবর মোতায়েন করে দিয়েছে, যাতে পশ্চিমবঙ্গ থেকে এই সমস্ত অবৈধ বাংলাদেশি মুসলিমরা নিজের দেশেই ফেরত যেতে না পারে। উদাহরণ হিসেবে গতকাল বাংলাদেশের নিউজ চ্যানেলের এই খবরটা দেখুন। ওরা বলছে এই মুহূর্তে বাংলাদেশের বর্ডার গার্ড মানে বিজেপি 24 ঘন্টা এখানে পাহারা দিচ্ছে এই সমস্ত সীমান্তবর্তী এলাকায়, যাতে কেউ যদি পশ্চিমবঙ্গ থেকে এদিকে ঢোকার চেষ্টা করে তাদেরকে সীমান্তেই আটকানো যায়, যা সাফ বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশ আজ পেয়ে গেছে এবারে পশ্চিমবঙ্গে কি তাণ্ডব শুরু হবে। আর বন্ধুরা, এটাকে দেখে গোটা বাংলাদেশ জুড়ে রীতিমতো একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের ইলেকশন নিয়ে। কারণ আমাদের রাজ্যে যত বেশি তৃণমূলের সমর্থক ছিল না, তার চেয়ে কয়েক গুণ বেশি সমর্থক অ্যাকচুয়ালি বাংলাদেশে ছিল, যারা এটাই প্রার্থনা করছিল যে যেন কোনোভাবে বিজেপি এখানে জিততে না পারে। কারণ যদি বিজেপি বাংলার গদিতে বসে তাহলে ঢাকা নয় কলকাতা থেকে বাংলাদেশের ভবিষ্যৎ লেখা হবে। এবং এই আজ পেয়েই আজ থেকে দিন কয়েক আগে বাংলাদেশের এক নতুন পলিটিক্যাল পার্টি এনসিপি তার এক নেতা পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশের সরকারকে রীতিমতো সতর্ক করে যেন গোটা দেশ একজোট হয় এবং একটা বড় ক্রাইসিসের জন্য তৈরি থাকে। কি ধরনের ক্রাইসিস, তো এটা ওনার নিজের মুখ থেকে শুনুন। আমরা এমন একটা রিজিয়নের আঞ্চলিক একটা অবস্থায় পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান, যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। এই কারণে আমরা এই বাংলাদেশের যারা মানুষেরা আছি আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমরা সেই 71-এ 24-এ প্রত্যেকটা সময় জাতিগতভাবে আমরা যেমন একত্রিত হতে পেরেছিলাম, তেমনই ভাবে এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে বাংলাদেশের জনগণের উপরে যদি কোনো ধরনের পরাধীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেই সময়টা তো আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে মাননীয় স্পিকার। তো শুনলেন, ওনার ভয় হলো আমাদের পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে বিরাট বড় একটা রিফিউজি ক্রাইসিস তৈরি হবে। অর্থাৎ সহজ ভাষায় বললে হঠাৎ করেই কয়েক কোটি লোকজনকে পশ্চিমবঙ্গ থেকে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেবে। এখন স্বাভাবিকভাবেই আপনারা নিজেরাই ভাবুন, বাংলাদেশ একটা গরিব দেশ, ওখানকার লোকজন নিজেরাই ঠিক মতন খেতে পাচ্ছেন, যার ফলস্বরূপ ওরা ভারতে অনুপ্রবেশ করে। এখন তা সত্ত্বেও বাংলাদেশে প্রায় 15 কোটির বেশি পপুলেশন। এমন অবস্থায় যদি হঠাৎ করে আরও 1 কোটি রিফিউজি দেশে ঢোকে, তখন তা কিন্তু সামাল দেওয়া এক কথায় অসম্ভব ব্যাপার। আর আমি তো কমিয়ে মাত্র 1 কোটির সংখ্যা বলছি, অ্যাকচুয়ালি এটা 10 কোটির বেশি হবে। আর কেন 10 কোটির বেশি তা আমি একটু পরে আপনাদের পুরো ডিটেলসে বলবো। তাই ওদের কিন্তু ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু আপাতত এটুকু জেনে রাখুন যে বাংলাদেশের সরকার এবং ওদের সেনাবাহিনী দুজনেই কিন্তু বুঝে গেছে যে পশ্চিমবঙ্গের ইলেকশন কেবলমাত্র একটা সাধারণ ইলেকশন ছিল না, যেখানে একটা পার্টি হেরেছে আর একটা পার্টি জিতেছে। এটা বেসিক্যালি বাংলাদেশের জন্য কেয়ামত ছিল। যাই হোক, এবারে আসি আসল কথা, যে এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গে কি হতে চলেছে আর বিজেপির প্ল্যান কি। ওয়েল, আপনাদের মনে আছে কিনা জানি না, তবে লাস্ট 6 মাসে আমি বহু ভিডিওতে একটা কথা খোলাখুলি বলেছিলাম যে বাংলাদেশের রাস্তা বাংলা হয়েই যায়। আর এই কারণেই ভারত কিন্তু পুরো প্ল্যান বানিয়ে বাংলাদেশে না কেবল ইউনিসকে আসতে দিয়েছিল, বরং এই যে তারেক রহমান রয়েছে তাকেও গদিতে বসিয়েছে, যাতে আমাদের যে বিরাট বড় একটা প্ল্যান রয়েছে বাংলাদেশকে নিয়ে সেটা প্রপারলি এক্সিকিউট করা যায়। কীরকম প্ল্যান? ওয়েল, খুব সহজভাবে যদি বলি তাহলে এই মুহূর্তে ভারতের ম্যাক্সিমাম যে সমস্যা তার মূল কারণ কি জানেন? বাংলাদেশ। আর এটা মোটেও আমার কোনো বানোয়াটি গল্প না, আমি আপনাদের হিসাব দিচ্ছি। ভারতের সবচেয়ে বড় সমস্যা কি কি? আতঙ্কবাদ, জেহাদ, দাঙ্গা এবং ক্রাইম। আর তার সাথেই আরেকটা বড় সমস্যা, এমন কিছু পলিটিক্যাল পার্টি রয়েছে দেশে যারা ইলেকশন জিতে দেশকে ভেতর থেকে খোকলা করছে, যার ফলে দেশ কিন্তু এগোতেই পারে না। আর এই সমস্ত কিছু হচ্ছে কিভাবে? একটাই কারণ, অবৈধ বাংলাদেশ। উদাহরণ হিসেবে 1947 সাল থেকে ক্রমাগত পূর্ব পাকিস্তান, পরে যেটা বাংলাদেশ হয়, সেখানকার মুসলিমদের অবাধে ভারতে ঢুকতে দেয় ভারতীয় সরকার। এর ফলে কি হয়? ধীরে ধীরে এরা দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে ওখানে 10 থেকে 20টা বাচ্চার জন্ম দিয়ে নিজেদের পপুলেশন এতটাই বাড়িয়ে ফেলে, যার দরুন ডেমোগ্রাফি পাল্টে গেছে দেশের একাধিক রাজ্য, এবং এদের পুরো একটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। এরাই দেশ জুড়ে আতঙ্কবাদীদের হয়ে কাজ করে, এরাই সমস্ত বস্তিতে থাকে এবং ক্রিমিনাল কাজকর্ম করে।
তা সে রেপ থেকে শুরু করে যত ক্রাইম হোক ম্যাক্সিমাম কাজে এরা জড়িত। এছাড়াও এরাই ভারতের ম্যাক্সিমাম যে ছোট লেভেলের কাজকর্ম রয়েছে বা বিজনেস রয়েছে, যেমন ধরুন হকারির কাজ বা রাস্তার পাশে দোকানপাট, সেখানে ঢুকে পড়েছে এবং সস্তায় কাজ করে, যাতে আমরা বা আমাদের যে নিজস্ব লোকজন তারা কাজ পায় না। আর এর উপরে সবচেয়ে বড় সমস্যা, এরা বিরাট বড় একটা ভোট ব্যাংক। তাই সেই সব পলিটিক্যাল পার্টি যারা চীন, আমেরিকার দালাল এবং দেশকে ভেতর থেকে লুট করছিল, তাদের এই অবৈধ বাংলাদেশিরা ভোট দিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখে। এর বিনিময়ে ওই পলিটিক্যাল পার্টিরা এই বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের প্রোটেকশন দেয়। ফলে যত যাই করুন, ভারত কিছুতেই এগোতে পারবে না। এখন এই সব কিছুর কেন্দ্রবিন্দু কোথায়? তিনটে জায়গায়, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা। এই তিনটে রাজ্যের সরকার এত দশক ধরে ফেসিলিটি দিয়ে বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলমানদের দেশে ঢুকিয়ে সব ব্যবস্থা করে দিয়েছে, স্পেশালি পশ্চিমবঙ্গের সরকার তো বটে। এরপর এরা এখান থেকে দেশের বাকি অংশ, মানে কেরল থেকে শুরু করে কাশ্মীর হোক, অরুণাচল থেকে শুরু করে গুজরাট, প্রত্যেক এলাকায় ঢুকে ওখানে দখল নিতে শুরু করে ছোট ছোট বস্তি বানিয়ে। কিন্তু এখন সেটা রিভার্স করছে বর্তমান বিজেপি সরকার। কিন্তু প্রশ্ন হলো, এটা ওরা করবে কিভাবে? ওয়েল, এর জন্য প্রয়োজন ছিল প্রথমে ত্রিপুরা, তারপর আসাম, আর এখন পশ্চিমবঙ্গের সরকার গড়ে বাংলাদেশের একমাত্র ভারতে ঢোকার রাস্তাটা পুরোপুরি আটকে দেওয়া। এরপর দ্বিতীয় ধাপ শুরু হবে, যাকে বলে কাউন্টার মাইগ্রেশন। এটা কি জিনিস? তো যদি আপনারা ইলেকশনের আগে শুভেন্দু অধিকারী যে খুব সম্ভবত বাংলার মুখ্যমন্ত্রী হবে, কারণ আমি যতটা বুঝতে পারছি শুভেন্দুকে এইভাবে তৈরি করেছে যাতে যোগী বা হেমন্ত বিশ্ব শর্মার মতো কট্টর টাইপের মুখ্যমন্ত্রী হতে পারে। এবং তার সাথেই অমিত শাহের বয়ানগুলো শোনেন। ওদের মূল ইলেকশন ক্যাম্পেইনই ছিল এই যে বাংলাদেশি যারা ভারতে ঢুকে পড়েছে এবং হিন্দুদের মেরে দেশকে ইসলামিক রাষ্ট্র বানাতে চাইছে, তাদেরকে খেদান। ইন্টারেস্টিং ব্যাপার হলো, শুভেন্দু অধিকারী অফিসিয়াল বারবার এই বয়ানটা দিয়েছিল যে পশ্চিমবঙ্গে 1 কোটি বাংলাদেশি রয়েছে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, শুভেন্দু অধিকারী নিজে মমতা ব্যানার্জির রাইট হ্যান্ড ছিল এবং ওনার কাছে প্রপার ইনফরমেশন রয়েছে এই অবৈধ ভোটারদের। ফলে এটা মাথায় রাখবেন যে বিজেপি অন্য দল ভেঙে শুধু সরকার গড়েন, ওরা এমন লোকেদেরকে টার্গেট করে যারা বিভীষণের মতন রাবণকে ধ্বংসের সমস্ত রাস্তা জানে। আর শুভেন্দু অধিকারীও যে কিন্তু তৃণমূলের সমস্ত নারী নক্ষত্র খুব ভালোভাবে জানে। যাই হোক, এবারে যেহেতু আসামে আগে সরকার বদলেছিল, পশ্চিমবঙ্গেও এখন সরকার বদলে গেল, তো স্বাভাবিকভাবেই বাংলাদেশ থেকে মুসলিমদের অনুপ্রবেশ অনেকটাই কমে যায়। হ্যাঁ, হিন্দুরা হয়তো আসতে পারে, কিন্তু তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু শুধুমাত্র তো অনুপ্রবেশ থামালে হবে না, যারা ইতিমধ্যে দেশে আছে তাদেরকেও তাড়াতে হবে। ওরাই তো মূল থ্রেট, আর এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর জন্য বাংলাদেশের সরকারেরও একটা সাপোর্ট চাই ভারতকে। কিরকম সাপোর্ট? তো মাথায় রাখবেন, ভারত থেকে কিছু হাজার বাংলাদেশিদের হয়তো জোর করে বাংলাদেশে ঢোকানো যাবে, কিন্তু কয়েক কোটির পপুলেশনকে এইভাবে ঢোকানো যাবে না। এর জন্য একটা প্রপার স্ট্রাকচার চাই দুই দেশের মধ্যে। মুশকিল হচ্ছে, বাংলাদেশের পূর্ববর্তী হাসিনা সরকার বারবার এটাকে এড়িয়ে যেত এবং এই বিষয়ে ভারতকে কোনো সাপোর্ট দেয়নি। ওরা সামনে তো প্রো ভারত, প্রো হিন্দু কথা বললে, ওরাই অ্যাকচুয়ালি সাইলেন্ট জিহাদি ছিল। আর এটা ভারত সরকারও খুব ভালোভাবে বুঝে যায়। ফলে যেহেতু হাসিনা ভারতের বিরুদ্ধে কথা বলতো না, তো স্বাভাবিকভাবে ভারতও বিশেষ কিছু করতে পারছিল না বাংলাদেশের বিরুদ্ধে। তো এখান থেকে একটা নতুন স্ক্রিপ্ট লেখে ভারত। আপনাদের বলেছিলাম এই মুহূর্তে ডি ডলারাইজেশন হচ্ছে, মানে ডলারের পতন। আর সেই সময়ে ডি র্যাডিকালাইজেশনও হবে, অর্থাৎ ইসলামিক জিহাদকে রিভার্স করানো হবে। কারণ এই পুরো জিহাদকে অ্যাকচুয়ালি ফান্ড করেছিল আমেরিকা, তাও আবার নিজেদের স্বার্থে। কেন, ওইসব নিয়ে এখানে আমি কিছু বলবো না, বেকার ভিডিওটা বড় হবে। কিন্তু এইটুকু জেনে রাখুন যে ডলার শেষ মানে মুসলিমদের ফান্ড শেষ। তো এখন ভারত ডি ডলারাইজেশনের সাথে ডি র্যাডিকালাইজেশন শুরু করবে এই রিজিয়নে, আর ইসরায়েল সেম কাজ মিডল ইস্টে করছে। আর বন্ধুরা, এই ডি র্যাডিকালাইজেশন করার উদ্দেশ্যে ভারত সরকার চুপচাপ 2024 সালে হাসিনার সাপোর্ট তুলে নেয়। তাই ওনার সরকার সেই সময় ভেঙেছে। আর ডেটটা মাথায় রাখবেন, 5ই আগস্ট। এটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ফেভারিট দিন। রাম মন্দির থেকে শুরু করে 370 হাঁটানো সব এই দিনেই হয়। আর হাসিনাও বাংলাদেশ থেকে সরে আসে সেম 5ই আগস্ট। তো বুঝতেই পারছেন, ভারতের হাসিনাকে সরিয়ে নেওয়াটা একটা প্রপার প্ল্যানের অংশ ছিল। এরপর কি হয়, ইউনিসকে ঢুকতে দেওয়া হয়। ওনার কাজ ছিল দুই দেশের সম্পর্ক খারাপের সাথে বাংলাদেশের ইকোনমিকে টার্গেট করা। আর ইউনিস সেই ব্যক্তি যে কিনা পশ্চিমবঙ্গের ঘুমন্ত হিন্দুদের জাগিয়েছে। হিন্দুরা বুঝে যায় আমাদের সাথে কি হতে পারে যদি আমরা এখনো জিহাদিদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইউনিস আসার পর হিন্দুদের সাথে যা হয়েছে, ইউনিস আসার আগেও সেম কাজ কিন্তু হিন্দুদের সাথে হচ্ছিল। তফাৎ কি, ইউনিস আসার আগে যেহেতু হাসিনা ছিল, উনি সাইলেন্টলি কাজ করতেন ছোট ছোট ধাপে।
সবচেয়ে বড় উদাহরণ 2021 সালে দুর্গাপুজোর সময় যে অ্যাটাকটা হয়েছিল সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু ইউনিস আসার পর কি হয়? ইউনিস আসার পর যেহেতু ইউনিস ভারতের বিরুদ্ধে কথা বলতে শুরু করে, তাই হিন্দুদের উপর অ্যাটাকসগুলো আরও বেশি হাইলাইটস। ফলে এটারই সুযোগ নিয়ে ভারত 2-3টে কাজ। এক হলো বাংলাদেশের ইকোনমিক ব্যাকবোনকে ধ্বংস করা, যাতে পরবর্তী বাংলাদেশের সরকার আমাদের পাপেট হয়ে থাকে এবং আমাদের বিরুদ্ধে গেলে বাংলাদেশটাই পুরো দেউলিয়া হবে। আর আজ তো সেটাই হচ্ছে। ভারত বিরোধী পার্টি বিএনপির সাথে ওরা কিন্তু এত ভারত বিরোধী পার্টি হওয়া সত্ত্বেও ভারতের বিরুদ্ধে কিছু বলতে শুনেছে না, আর ওরা বলবেও না। 2 হলো এর ফলে ভারত থেকে যে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে তার দায়িত্ব এই সরকার নেবে। আওয়ামী লীগ থাকলে এটা করতোই না ওরা। আর 3, এর মাধ্যমে পশ্চিমবঙ্গের পুরো খেলাটা ঘুরে যায় 2024 বাংলাদেশের পরিণতি দেখে। এখন এটা গেল ব্যাকগ্রাউন্ড। এরপর দ্বিতীয় স্টেপ ছিল পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা, যেটা হয়ে গেছে গতকাল। কিন্তু তার আগে পুরো গুটি সাজিয়ে রেখেছিল বিজেপি, যাতে পশ্চিমবঙ্গে ঢুকে দেনার দান বাংলাদেশিদের খেদানো যায়। আর এর জন্যই পশ্চিমবঙ্গের ইলেকশনের আগে পশ্চিমবঙ্গের একদিকে মানে বাংলাদেশে ইউনিসকে বাধ্য করা হয় ক্ষমতা ট্রান্সফার করতে, এবং ভারত কিন্তু আওয়ামী লীগ ছাড়াই ইলেকশনে রাজি হয়েছিল এবং ক্ষমতা বিএনপিকে পাইয়ে দিয়েছে, যাতে ওপাশে আমাদের জন্য রাস্তা খোলা থাকে। আর এদিকে পশ্চিমবঙ্গের আরেক সাইডে যে রাজ্য রয়েছে বিহার, সেখানেও ঠিক পশ্চিমবঙ্গের ইলেকশনের আগে ওখানে মুখ্যমন্ত্রী বদল করে বিজেপি এমন একজন নেতাকে নিয়ে এসেছে যিনি অ্যাকচুয়ালি কট্টর টাইপের লোক। এর সুবিধা হলো যখন পশ্চিমবঙ্গে ক্র্যাকডাউন হবে এই বাংলাদেশিরা বাংলাদেশে পালাবেন। ওরা পালাবে কোথায়? ভারতের অন্য রাজ্য মানে বিহার, ওড়িশা এইসব, কারণ এগুলোই পশ্চিমবঙ্গের সাথে লাগোয়া রাজ্য। তারপর এই রাজ্য থেকে অন্যান্য যে সমস্ত নন বিজেপি রাজ্য রয়েছে সেখানে ওরা পালাত। কিন্তু তার আগে ভারত সরকার পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে ঘিরে ফেলেছে। রাজ্যে বাংলাদেশি মুসলিমদের ওপর ক্র্যাকডাউন হবে এবং ওরা পালিয়ে বিহারে গেলে ওখানে ইতিমধ্যে ফোর্স রেডি থাকবে। ফলে সব দিক থেকে ঝেঁটিয়ে ওদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে। এখন মুশকিল হলো বিষয়টা আমি যত সহজে আপনাদেরকে বললাম এতটাও কাজটা সহজ হবে না এবং এতে প্রচুর সময় লাগবে আর প্ল্যানিং চাই। কারণ তা না হলে এখানে মারাত্মক দাঙ্গা শুরু হয়ে যেতে পারে, যেখানে প্রচুর লোক মরবে। আর এটা করার জন্য বিজেপির প্ল্যান হলো এইসব বাংলাদেশিদের আগে এক জায়গায় রাখতে হবে এবং এদের ডেটা জোগাড় করতে হবে। এর জন্য ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে ডিটেনশন ক্যাম্প তৈরি। অর্থাৎ গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র, দিল্লি সব জায়গায় লোকালি বাংলাদেশি মুসলিমদের ধরে রাখার জন্য একটা করে ক্যাম্প তৈরি করা হবে, যাতে ওরা পালাতে না পারে। আর তারপর ওদের ডেটা জোগাড় হবে এবং এই সমস্ত হয়ে গেলে ওদের বাংলা এনে জড়ো করা হবে এবং বাংলাতেও প্রপার ডিটেনশন ক্যাম্প তৈরি হবে এবং এদেরকে এখানে এনে পুরো বায়োডেটা বানানো হবে, যেখানে হাতের ছাপ থেকে শুরু করে এদেরকে শনাক্ত করার জন্য ডেটা কালেক্ট করা হবে। আর তারপর সেটা দেওয়া হবে বাংলাদেশের সরকারকে। এবারে হবে শেষ ধাপ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখানে বাংলাদেশের সরকারকে এইসব তথ্যের ভিত্তিতে নিজেদের লোকজন ফেরত নিতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে ওরা রাজি হবেন। এই জন্যই ইউনিসকে আনা হয়েছিল। ইউনিস যেহেতু দেশের পুরো ইকোনমি শেষ করে দিয়েছে, তাই নতুন সরকার ভারতের উপর মারাত্মকভাবে নির্ভর নিজেদের দেশ চালাতে। আর শুধু তাই নয়, ভারত বাংলাদেশের মধ্যে যত চুক্তি ছিল সেই সব কিছু বাতিল করে নতুন সরকারকে অ্যাকচুয়ালি বিপদে ফেলে দিয়ে গেছে এবং বিএনপিকে পুনরায় এই সমস্ত চুক্তি করতে হবে। তাই ভারত এমনি এমনি কিন্তু বিএনপিকে বসায়নি। ভারতের প্ল্যান হলো যদি বিএনপি আমাদের কথা মতন কাজ না করে তাহলে বাংলাদেশকে সাপোর্ট বন্ধ করে ইকোনমির কিয়স শুরু করবে। উল্টো দিকে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দলনেতা হাসিনাকে ভারত নিজের দেশে রেখেছে। মানে আমাদের কাছে আবারও অপশন আছে সেম ধরনের আন্দোলন করানো, যেটা 2024 হয়েছিল। কিন্তু এবারে তাতে আওয়ামী লীগ থাকবে। আর এটা বিএনপি দেখেছে যে এই ধরনের আন্দোলন হলে ওদের নেতাদের কি অবস্থা হতে পারে।